আমরা যেখানে ছিলাম সেখান থেকে আরেকবার শুরু করি। আচ্ছা, আমরা কি করেছিলাম, আমরা প্রিন্টএফ এর মাধ্যমে ইউজারের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যেন ইউজার রেডিয়াস নামের একটা ভ্যালু, একটা ভ্যারিয়েবল আমাদেরকে দেয়। সেজন্য স্ক্যানর ফাংশন ব্যবহার করে আমরা রেডিয়াসকে নিয়েছি, এখানে ব্যাসার্ধকে নিয়েছি। তো একটা বৃত্তের যদি আপনারা ব্যাসার্ধটা জানেন, তাহলে সে ব্যাসার্ধকে কাজে লাগিয়ে ডায়ামিটার, সার্কামফারেন্স এবং এরিয়া বের করতে পারবেন। প্রথমে আমি ডায়ামিটারটা কিভাবে বের করা, মিটার মানে হলো ব্যাস, তো আমি ডায়ামিটারটা প্রথমে নির্ণয় করব। ডায়ামিটার নির্ণয় করব, সেজন্য ডায়ামিটারের মধ্যে আমি প্রসেসিংটা করছি। তো ডায়ামিটারের সূত্রটা কি কেউ কি বলতে পারবেন একটু? বৃত্তের ডায়ামিটারের সূত্রটা কি কেউ বলতে পারবেন? আসিফ শাহরিয়ার, আপনি কি জানেন ব্যাসার্ধের ব্যাসের সূত্রটা কি বৃত্তের? আচ্ছা আমি বলি। D/2। 2r radius into 2। 2r, হ্যাঁ হ্যাঁ, তার মানে হলো রেডিয়াসকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে আপনি সেই বৃত্তের ডায়ামিটার পাবেন। তো আমরা এখানে কি করেছি, এখানে রেডিয়াসকে নিয়েছিলাম আগে। তো আমি যদি সেই রেডিয়াসের সাথে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমার সেই ডায়ামিটার পাওয়া যাবে। বুঝতে পারছেন? তো রেডিয়াসকে 2 দিয়ে গুণ করলে আমি ডায়ামিটার পাইলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ডায়ামিটার শেষ। এখন আমি সার্কামফারেন্সটা কিভাবে পাবো, মানে পরিধিটা কিভাবে পাবো? এই সূত্রটা কি কেউ জানেন? পরিধি নির্ণয় সূত্র বৃত্তের। বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি কেউ জানেন, বলতে পারবেন? 2πr। হ্যাঁ, বৃত্তের পরিধি সূত্র হচ্ছে পাকে যদি 2 দিয়ে গুণ করেন এবং তার সাথে যদি ব্যাসার্ধ গুণ থাকে তাহলে আমরা সেই বৃত্তের পরিধি পাবো। ঠিক আছে, তো আমরা সেইভাবেই লিখি যে 2πr, 2 ইন্টু পাই। তো পায়ের ভ্যালুটা আপনারা সবাই জানেন, পায়ের ভ্যালু হচ্ছে 3.1416, তাই তো? পায়ের ভ্যালু কত জানেন আপনারা? পায়ের ভ্যালুটা হচ্ছে 3.1416, এবং আমরা আমাদের লেখার সুবিধার্থে আমরা 3.14 পর্যন্ত কাউন্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে পায়ের ভ্যালু, এই যে 3.14, এটা হচ্ছে পায়ের ভ্যালু, এবং সাথে অবশ্যই রেডিয়াসটা গুণ করে দিতে হবে। রেডিয়াসটা গুণ করে দিলাম। তারপরে সার্কামফারেন্স যখন শেষ তখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এরিয়া। দেখেন, এরিয়া সমান হচ্ছে, আমরা জানি এরিয়াটা খুবই ইজি। এরিয়ার সূত্রটা হলো যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। একটা বৃত্তের এরিয়ার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তো ওইটাই আমরা লিখবো। এখানে আমি সরাসরি পাই লিখছি না, পায়ের ভ্যালুটা বসাই দিচ্ছি। পায়ের ভ্যালুটা আমি ধরেছি 3.14। পরে আরো অনেকটা আছে, কিন্তু আমরা লেখার সুবিধার্থে এবং হিসাবের সুবিধার্থে এটুকুই ধরছি। হ্যাঁ, 3.14। তো পাই আর স্কোয়ার, তো আর স্কোয়ার মানে হচ্ছে রেডিয়াস স্কোয়ার। তো রেডিয়াস স্কোয়ার যদি হয়, একটা কোশ্চেন জি আছে। কিছু বলছেন? জি, বলছি যে সরাসরি পাই ইউজ হ্যাঁ করলে কি বলেন। সমস্যা? হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়ান এটা করি, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, তো আমি কি করছি, এখানে পায়ের ভ্যালুটা বসাই দিচ্ছি, তাই না? তো এরিয়ার সূত্র ছিল হচ্ছে 3.14 ইন্টু, মানে পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার। তো রেডিয়াস স্কোয়ার দেখেন আমি এভাবে লিখতে পারি, রেডিয়াস ইন্টু রেডিয়াস, রেডিয়াস ইন্টু রেডিয়াস।
রেডিয়াস ইনটু রেডিয়াস, তার মানে হচ্ছে এখানে দুইটা রেডিয়াস আছে, মানে রেডিয়াসকে রেডিয়াস দিয়ে গুণ করে তার সাথে 3.14 মানে পাইয়ের ভ্যালুটা গুণ করা হচ্ছে। এটা হলো আমার এরিয়া। তো আমি এখানে এই তিনটা লাইন দ্বারা আমি প্রসেসিং প্রক্রিয়াটা শেষ করলাম, মানে আমাদের যেগুলো বের করতে হবে সেই সূত্রগুলো আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো সূত্র অ্যাপ্লাই করার পর আমাদের হচ্ছে কি করতে হবে, আউটপুটটা দেখতে হবে যে আসলে আউটপুটটা ঠিক আছে কিনা এবং এই সূত্রগুলো ঠিকঠাক কাজ করে কিনা। তো দেখেন আউটপুট দেখার জন্য আমরা যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। এখানে লিখে দিই, diameter of circle, তারপরে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এটা ডায়ামিটারের জন্য। এখন দেখেন আরেকটা লিখবো, সেটা হচ্ছে সার্কামফারেন্সের জন্য। আমি বোঝাই দিচ্ছি, হ্যাঁ কোডটা লিখে আমি সব বোঝাই দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন তো? দেখেন আমি কোডটা যদি আপনাদেরকে বলি তাহলে কিভাবে কি কাজ করছে আপনাদেরকে একটু বলি। দেখেন, প্রথমে আমার উদ্দেশ্য ছিল রেডিয়াস ব্যবহার করে ডায়ামিটার, সার্কামফারেন্স এবং এরিয়া নির্ণয় করা। সেজন্য ইউজারের কাছ থেকে আমি রেডিয়াসটা নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে দেখেন আমি এখানে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করছি। প্রথম সূত্রটা ছিল ডায়ামিটারের, এবং ডায়ামিটারের সূত্র ছিল 2 ইন্টু রেডিয়াস। তারপরে সূত্রটা ছিল সার্কামফারেন্সের, মানে পরিধির সূত্র, এবং ওইটা ছিল 2 ইন্টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। তার মানে 2 পাই আর, মানে রেডিয়াসকে পাইয়ের ভ্যালু দিয়ে গুণ করতে হবে এবং তার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এরিয়ার সূত্র। এরিয়া সমান আমরা জানি পাই আর স্কোয়ার, সেজন্য রেডিয়াসকে 2 বার লিখেছি এবং তার সাথে 3.14 মানে পাইয়ের ভ্যালুটা গুণ করেছি। তারপরে যখন সূত্র শেষ করা হয়েছে তখন দেখেন সূত্রের আউটপুট গুলো নেওয়ার জন্য আমি প্রিন্টএফ ফাংশনের মধ্যে এগুলো ব্যবহার করেছি। তো এখানে দেখেন কোনটা কিভাবে কাজ করে। আমি এখানে ডায়ামিটারটা দেখতে চাচ্ছি, ডায়ামিটার কত, এবং ডায়ামিটারটা অবশ্যই একটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল। সেজন্য আমি এখানে ডায়ামিটারের ভ্যালু দেখার জন্য পার্সেন্টেজ এ ব্যবহার করেছি। কারণ ফ্লোটের যদি কোনো ফ্লোট ডাটা টাইপ থাকে এবং সেই ফ্লোট ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করা হয় পার্সেন্টেজ এফ। ঠিক অনুরূপ ভাবে দেখেন সার্কামফারেন্স যখন বের করতে চেয়েছি তখন এই যে এখানে যে সার্কামফারেন্স লিখেছি এই সার্কামফারেন্সের মধ্যে একটা অ্যাপ্লাই করা হয়েছে এখানে, এই যে এখানে। তো এই সূত্রটার যে ভ্যালুটা আসবে ভ্যালুটাই আমরা দেখতে চাচ্ছি, এবং এটাও ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, সেজন্য আমরা এখানেও পার্সেন্টেজ এফ ব্যবহার করেছি। ঠিক অনুরূপভাবে এরিয়াতেও আমরা পার্সেন্টেজ এফ এখানে ব্যবহার করেছি এবং প্রত্যেকটার শেষে নিউ লাইন দিয়েছি \n। আর দেখেন আপনারা এই চিহ্নগুলো অবশ্যই দিবেন, সেমিকোলন যেখানে থাকার কথা, কমা যেখানে, তারপর কোটেশন যেখানে দিবেন, খেয়াল করবেন, না হলে কিন্তু কোড রান করবে না। তো একজন আমাকে কোশ্চেন
কোশ্চেন করেছিলেন যে এখানে পাই লিখলে কেমন হতো। মনে করেন এখানে 3.14 না লিখে পাই লিখবো, কারণ 3.14 লেখা একটু ঝামেলা। আবার অনেকে ভুলে পাই লিখতে চায়, তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, পাই কিন্তু একটা, দেখেন পাই কিন্তু একটা দশমিক ভ্যালু, ঠিক আছে? পাই একটা দশমিক ভ্যালু, এবং অবশ্যই দশমিক ভ্যালুর কারণে আমরা একে ফ্লোট হিসেবে ব্যবহার করতে পারি। তো যদি আমি পাই লিখতে চাই 3.14 না লিখে, তাহলে আমাকে এখানে পাই হিসেবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? এবং সে ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালুটা রেখে দিব 3.14, ভ্যালুটা আমি এখানে রেখে দিলাম। পাই নামের একটা ভ্যারিয়েবল, সেটা অবশ্যই ফ্লোট টাইপের, এবং সেই পাইয়ের মধ্যে পাইয়ের ভ্যালুটা এখানে রেখে দিলাম। তাহলে দেখেন আমি এখানে যত জায়গায় কোডের মধ্যে 3.14 লিখেছি, সব জায়গায় যদি আমি শুধুমাত্র পাই লিখি, পাই লিখি, তাহলে কিন্তু আমার আর 3.14 লেখা লাগছে না, প্রয়োজন পড়ছে না, ঠিক আছে? এই যে এখানে আপনি পাই লিখতে পারেন। যদি আপনি পাই লিখেন, তাহলে এখানে আপনি পাইটা উল্লেখ করে দিবেন। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ এর ইতে যদি আপনি ম্যাথ ডট এইচ লিখেন, তাহলে আপনার পায়ের ভ্যালুটাও বলে দেওয়া লাগবে না, শুধু পাই ডিক্লেয়ার করলেই হয়ে যাবে। তবে ওইটা না করে আপনারা এইটা করবেন, যেহেতু পরীক্ষার খাতায় এগুলোই হচ্ছে, যদি আপনি তুলে ধরতে পারেন, তাহলে আপনার জন্য মার্কসটা পাওয়া সহজ হবে, ঠিক আছে? তো এখন আমরা এই কোডটাকে রান করাবো। কোডটাকে আচ্ছা রান আচ্ছা, এক করালে মিনিট। দেখেন কি আসে। হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। বলছি যে আমি শিখতে যাচ্ছি যে হচ্ছে যদি আমি ম্যাথ ইনক্লুড দিয়ে সরাসরি পাই বসাই তাহলে তো কোনো প্রবলেম হবে না, তাই না? আমি পরীক্ষার জন্য না, জাস্ট আমি শিখতে যাচ্ছি যে ওই আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছেন হয়তো বা। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমরা এই কোডটাকে রান করে করে দেখি কি হয়। দেখেন, দেখতে পাচ্ছেন কনসোলটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, যদি দেখা অনেক যায়। ছোট, আমি একটু বড় করি। দেখেন এখানে কি বলছে, বলছে যে ইন্টার দ্য রেডিয়াস, তার মানে রেডিয়াসের জন্য একটা ভ্যালু আমাকে থেকে চাচ্ছে। তো মনে করেন যে আমি রেডিয়াস মানে ব্যাসার্ধর একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 4.1। তো 4.1 দিলাম, এবং যদি আমি এন্টার প্রেস করি, তাহলে দেখেন তারপরের লাইনে দেখাচ্ছে যে ডায়ামিটার অফ সার্কেল 8.2000, সার্কামফারেন্স অফ সার্কেল এটা আসছে, তারপর এরিয়া অফ সার্কেল এটা আসছে। তো এখন কথা হচ্ছে দেখেন, দশমিকের পরে প্রত্যেকটা ক্ষেত্রে 6 ঘর করে আসছে, তাই না? এই দশমিকের পরে 6 ঘর করে আসছে, এখানে দেখেন 6 ঘর আছে, এখানে দেখেন 6 ঘর আছে। তো এত ঘর লেখা এবং এটা মনে রাখা একটু ঝামেলা এবং বিরক্তিকর। তো আমরা কি করতে পারি, আমরা এটাকে কমাই নিয়ে আসতে পারি। মনে করেন যে দশমিকের পরে আমি শুধুমাত্র 2টা ঘর, 2টা ডিজিট দেখতে চাচ্ছি। তো সেজন্য আপনারা যা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে ফরম্যাট স্পেসিফায়ার লেখা হয়েছে, ফরম্যাট স্পেসিফায়ারের কাছে এসে পার্সেন্টেজ সাইনের পরে আপনারা দশমিকের পরে যত ঘর দেখতে চান সেই সংখ্যাটা দশমিক দিয়ে লিখে দিবেন। মনে করেন যে আপনি দশমিকের পরে 2 ঘর দেখতে চান, তাহলে আপনি 0.2 লিখবেন, তাহলে আপনি দশমিকের পরে 2 ঘর দেখতে পাবেন। ঠিক আপনি সার্কামফারেন্সের ক্ষেত্রেও দশমিকের পরে 2 ঘর দেখতে চান, তাহলেও আপনাকে এটা করতে হবে। পার্সেন্টেজ চিহ্ন এবং ফরম্যাট স্পেসিফায়ারের জন্য যে এফ ব্যবহার করেছি, তার মাঝখানে আমি দশমিক দিয়ে সেই সংখ্যাটা লিখে দিব, তাহলে দশমিকের পরে আমাকে 2 ঘর দেখাবে এই ক্ষেত্রে। দেখেন একটু ছোট দেখাচ্ছে। ওকে, তো দেখেন এখন আমি আরেকবার রেডিয়াসটা দিই, 4.1 দিলাম। দেখেন ডায়ামিটার দেখাচ্ছে 8.00, তারপরে সার্কামফারেন্স দেখাচ্ছে 25.12, আর সার্কেল দেখাচ্ছে 50.24। বুঝতে পারছেন? তাহলে কোথায় চেঞ্জ করলে আপনার এই দশমিকের পরবর্তী সংখ্যাগুলো বা ডিজিটগুলো কমে যাবে? ক্লিয়ার হয়েছেন? জি, আপাতত হইছি। আচ্ছা, কোন কোশ্চেন থাকলে এই পর্যন্ত করতে পারেন। এখন পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, তারপরে আমি আবার দেখাবো। তো
এক ভাইয়া জিজ্ঞেস করেছিল যদি math.h ব্যবহার করি তাহলে কি হয়। আচ্ছা, সেটাও আমরা করে দেখি। তো সেক্ষেত্রে আমাকে নতুন করে হেডার ফাইল নিতে হবে। math.h নামে আমি একটা নতুন হেডার ফাইল নিলাম। এভাবেই তো হেডার ফাইল নাই আপনাদের, তাই তো? তানভীর ভাই তোর আসিফ ক্যামেরা অফ কর, তানভীর ভাই। আসিফ শাহরিয়ার। জি জি, বলেন। হ্যাঁ, মানে বলছি যে মানে আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে আপনি এইভাবে নতুন একটা হেডার ফাইল math.h নামে নিতে চাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি যদি এখানে math.h লিখেন তাহলে কি হবে, আপনার এই কোডের মধ্যে যত ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে সেগুলো math.h এর আন্ডারে কাজ করবে। আচ্ছা, একজনের মাইক্রোফোন থেকে অনেক নয়েজ আসছে, প্লিজ আপনার মাইক্রোফোনটা অফ করবেন। তো তাহলে কি করতে হয়, এখানে ভ্যালুটা লিখে দিতে হয় না। মাইক্রোফোন গুলো অফ রাখবেন, হ্যাঁ। তো এখানে ভ্যালু লিখে দিতে হয় না, কেন লিখে দিতে হয় না, কারণ আমি এখানে math.h নামে একটা হেডার ফাইল ডিক্লেয়ার করে রেখেছি। তো চলেন দেখি এই কোডটা যদি রান করি তাহলে কি অবস্থা হয়। হ্যাঁ, কোডটা রান হচ্ছে। এখন আমার কাছ থেকে আবার সেই রেডিয়াসটা চাচ্ছে, তো রেডিয়াসটা আমি এখানে দিই আরেকবার। দেখেন, রেডিয়াসটা দেওয়ার পরে কি হয়েছে, এখানে ডায়ামিটার ঠিকই দেখাচ্ছে, সার্কামফারেন্সে 0 দেখাচ্ছে, আর সার্কেলের ক্ষেত্রে 0 দেখাচ্ছে। আসলে এইটা আপনাদের 0 দেখাবে না, আপনাদের ঠিকঠাকই কাজ করবে। আমার এই কোড ব্লকসে math.h নামে যে হেডার ফাইলটা থাকার কথা সেটা মিসিং আছে, হ্যাঁ। সে কারণে দেখেন পাই যেখানে যেখানে ব্যবহার করেছি আমি, এই যে সার্কামফারেন্সের ক্ষেত্রে পাই ব্যবহার করেছি সেজন্য এখানে 0 আসছে, এরিয়ার ক্ষেত্রে আমি পাই ব্যবহার করেছি সেখানে ওখানে 0 আসছে, কিন্তু ডায়ামিটারে আমি পাই ব্যবহার করিনি সেজন্য ডায়ামিটারের ভ্যালুটা ঠিকঠাকই আসছে। তো হ্যাঁ, আচ্ছা যদি আচ্ছা, আমি আমি এখানে পাই না লিখে পিআই না লিখে আমি পাইয়ের সিম্বলটা ব্যবহার করতে পারতাম না? আচ্ছা পাইয়ের সিম্বল ব্যবহার করা যাবে, কিন্তু পাইয়ের সিম্বলটা কিবোর্ডে কোথায় থাকে? পাইয়ের সিম্বল আসলে কিবোর্ডে আপনি খুঁজে পাবেন না, আপনি যে ইনপুট কিবোর্ডে দেওয়ার না, ওই জন্য। যে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ওখানে ইমোজিতে গিয়ে আপনি পাইতে পারেন হয়তো বা। আচ্ছা দেখি, রাইট বাটন, না এখানে তেমন কোনো অপশন ও আচ্ছা, নাই। আপনার আপনার এখানে নেই, আমি পাই, আমার আছে এখানে। হ্যাঁ, আমি ওইটাই বলি, আমি বলে দিই আপনারা শোনেন, ওইভাবে কাজ করলে হয়ে যাবে। আপনাদের কোড ব্লকসে যদি math.h নামের হেডার ফাইলটা ইনক্লুড করা থাকে তাহলে আপনি এখানে পাই অথবা পাই সিম্বল যেটাই দেন না কেন কাজ হবে, ঠিক আছে। কারণ math.h এর মধ্যে পিআই নামের অথবা পাই সিম্বল দিয়ে কিছু মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। যখনই আপনি পাই এখানে লিখবেন, যেভাবে পাই লিখবেন তখনই সে বুঝে নিবে যে হ্যাঁ আপনি 3.14 কে ইন্ডিকেট করছেন বা ওইটা আপনি বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, বুঝতে এখানে কি পারছেন? কম্পিউটার শুধু 3.14 কেই নিবে নাকি 3.1416 মানে এভাবে চলতে থাকবে? হ্যাঁ, ওইটা নিবে, কিন্তু আপনার কম্পাইলারে এটা ফিক্সড করে দেওয়া থাকে, এক একটা কম্পাইলারের ক্ষেত্রে এক একটা ফিক্সড করা থাকে। যেমন ধরেন এখানে 3.14, তারপরে যদি আপনি আরো বেশি দেন সেক্ষেত্রে কিন্তু এখানে এসে শুধুমাত্র ক্যালকুলেশন করার সময় কি নিবে, 2 ঘরই কিন্তু ক্যালকুলেট করবে, এখান থেকে 2 ঘরই ক্যালকুলেট করবে, এখানে ক্যালকুলেট করে নিবে। তো কম্পাইলারে যদি আপনার অনেকগুলো বেশি দেওয়া থাকে, অনেক বেশি ডিজিট দেওয়া থাকে তাহলে সেই মতো কাজ করবে, যদি 3.14 দেওয়া থাকে তাহলে সেই মতো কাজ করবে। আসলে এইটা যে ডিফাইন করে দেওয়া আছে 3.14, এটা তো আপনি জানছেন না কি ডিফাইন করা আছে, ঠিক আছে। তো আপনার এটা নিয়ে মাথা ব্যথা নাই বা চিন্তা করা লাগবে না, এইটা math.h এর মধ্যে স্ট্যান্ডার্ড যেটা লেভেল আছে সেটা ইনক্লুড করা থাকবে। এই নিয়ে আপনার চিন্তার কিছু নাই যে 3.14 নাকি 3.16 নাকি তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই, এগুলো কম্পাইলার বুঝবে। শুধুমাত্র আপনি হেডার ফাইলটা ঠিকমতো দিতে পারছেন কিনা সেটা মানে খেয়াল রাখবেন, এবং সেই হেডার ফাইলের মধ্যেকার আপনি ফাংশনগুলো এখানে ব্যবহার করছেন কিনা এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? জি, ধন্যবাদ। আচ্ছা, তো এটা তো বুঝলেন যে একটা রেডিয়াস দিয়ে মানে রেডিয়াসের ভ্যালু দিয়ে আমরা কিভাবে ডায়ামিটার, সার্কামফারেন্স এবং এরিয়া বের করলাম। আর কোনো কোশ্চেন আছে এই কোডটা নিয়ে? এখন দেখেন এই যে চিহ্নগুলো, আমি বলি এই চিহ্নগুলো ভুল করলে কিন্তু কখনোই কোড রান হবে না, আপনারা সবসময় সতর্ক থাকবেন এই চিহ্নগুলো নিয়ে।
যেখানে যে সাইনগুলো দেওয়া হয়েছে সেই সাইনগুলো আপনারা ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আপনাদের কি ইনপুট নিতে কোনো সমস্যা আছে? এমন কি কেউ আছেন যে ইনপুট কিভাবে নেয় সেটা আপনারা জানেন না বা আপনাদের কাছে ক্লিয়ার না? দেখেন এখানে আমি ইনপুট নিয়েছি, হ্যাঁ, প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করে ইউজারের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি এবং স্ক্যানআপ ফাংশন ব্যবহার করে ওই ইনস্ট্রাকশন মোতাবেক আমি কি নিয়েছি, একটা ইনপুট নিয়েছি, একটা ভ্যালু নিয়েছি। আর আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে ভ্যারিয়েবল গুলো এবং ডাটা টাইপ গুলো কিভাবে লিখতে হয়। ঠিক আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে আমি আরেকটা কোড আপনাদেরকে করে দেখাবো। তো তার আগে বলে নিই, আমি আজকে কি দেখালাম, আমি দেখালাম একটা বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। তো আপনাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফলই না, এর পাশাপাশি প্যারামিটার অফ রেক্টেঙ্গুলার আছে, তারপরে এরিয়া অফ রেক্টেঙ্গুলার আছে, ট্রায়াঙ্গেল আছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। শুধুমাত্র সূত্র আপনি চেঞ্জ করে দিবেন আর ডাটা টাইপটা মনে রাখবেন, তাহলে দেখবেন যে ঠিকমতো কাজ করবে। যদি এই কোডটা বুঝে থাকেন তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত কোনো কোডই আপনাদের আর সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছেন আমার কথা? এখন এখানে সবগুলো কোড করে দেখানো সম্ভব না, এই রিলেটেড যে কোডগুলো আছে ওই কোডগুলো আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদেরকে আরেকটা কোড আমি এখন দেখাবো, সেটা হচ্ছে ই ফিল্ডস এর ব্যবহার দেখাবো। ই ফিল্ডস এর ব্যবহার দেখিয়ে ব্যবহারের মধ্য থেকে একটা কোড আপনাদেরকে করাবো। সেজন্য চলেন আরেকবার একটা নতুন ফাইল নিয়ে নিই এবং ফাইলটা অবশ্যই সেভ করে নেবেন। ওকে, তো কোডটা থাকবে সেটা হলো একটা ভ্যালু পজিটিভ কি নেগেটিভ সেটা বের করতে হবে। একটা নাম্বার পজিটিভ কি নেগেটিভ সেটা নির্ণয় করার জন্য আপনাকে একটা কোড লিখতে হবে এবং এই কোডটা হবে অবশ্যই ইফিলস এর মাধ্যমে, তো ইফিলস ব্যবহার করে। তো দেখেন আমি এখানে একটু কমেন্টে লিখে দিই, ফাইন্ড পজিটিভ তো পজিটিভ এবং নেগেটিভ বের করতে হবে, সেই কোডটা দেখেন কিভাবে লিখতে হয়। ওকে, বলছে যে একটা ভ্যালু দিয়ে সেই ভ্যালুটা পজিটিভ কি নেগেটিভ সেটা আপনাদেরকে বের করতে হবে। তো যেহেতু ভ্যালু একটা দিব এবং মনে রাখবেন যে পজিটিভ নেগেটিভ বের করার সময় ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করা হয়। তো দেখেন কোড শেষ হলে আরো ভালোভাবে বুঝতে পারবেন, ক্লিয়ার হতে পারবেন। ডিক্লেয়ার করলাম এবং ইউজারের কাছ থেকে আমি সেই ভ্যালুটা নেব। দ্য ভ্যালু মানে এই ভ্যালুটাই চেক করা হবে যে ভ্যালুটা আসলে পজিটিভ কি নেগেটিভ। তো একটা জিনিস চিন্তা করবেন, আমি আপনাদেরকে অ্যালগোরিদমটা হলো একটা ভ্যালু পজিটিভ বা নেগেটিভ কখন হয়। একটা ভ্যালু পজিটিভ হয় তখনই
যখন ওই ভ্যালুটা 0 এর চেয়ে বড় হয়, গ্রেটার দেন 0 হয় যখন। আবার বলি শুনেন, একটা ভ্যালু তখনই পজিটিভ হবে যখন ওই ভ্যালুটা 0 এর চেয়ে বড় হবে, আর একটা ভ্যালু তখনই নেগেটিভ হবে যখন ওই ভ্যালুটা 0 এর চেয়ে ছোট হবে। তো এই ধরনের সমস্যা আমরা সলভ করার জন্য ইফ এলস যে আমাদের কন্ডিশন আছে সেই কন্ডিশনটা ব্যবহার করি। ইফ এলস ব্যবহার করা হয় এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য। তো দেখেন লিখি আমি এখানে, ইফ আমি বললাম যে যদি সংখ্যাটা, কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে যেই সংখ্যাটা ইনপুট দিচ্ছি সেই সংখ্যাটা অবশ্যই 0 এর চেয়ে বড় হতে হবে। বুঝতে পারছেন? দেখেন আমি এখানে লিখলাম, একটু বোঝার চেষ্টা করেন ইফ এলস কিভাবে কাজ করে, দেখেন আপনি বুঝতে পারবেন। ইফ অর্থ হচ্ছে যদি, যদি আমি যে ভ্যালুটা বা সংখ্যাটা ইনপুট নিয়ে 0 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, তাহলে হবে সেই সংখ্যাটা পজিটিভ। তো ইফ এইভাবে গঠন করতে হয়। ইফ লেখার পরে আপনারা প্রথম বন্ধনী শুরু করবেন, প্রথম বন্ধনী শুরু করে আপনাদের যে শর্ত আছে সেই শর্তটা দিবেন, দেওয়ার বন্ধনী শেষ করবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইফ এর পরে কখনো সেমিকোলন হয় না, মানে কোনো কন্ডিশন শেষ করার পরে আপনাদেরকে মানে সেমিকোলন দিতে পারবেন না, ঠিক আছে? আরেকবার শুনেন, যে কন্ডিশন শেষ করার পরে আপনারা কখনোই সেমিকোলন ব্যবহার করতে পারবেন না, যেহেতু ইফ হচ্ছে একটা কেন কন্ডিশন। ভাইয়া? ইফ হচ্ছে একটা কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশনের পরে আপনি সেমিকোলন ব্যবহার করতে পারবেন না, কারণ কম্পাইলারের মধ্যে সি এর যে স্ট্রাকচার আছে সেখানে এটা এভাবেই তৈরি করা হয়েছে। এখানে দেখেন বিল্ড ইন ফাংশন একটা ব্যবহার করেছি, তারপরে সেমিকোলন ব্যবহার করেছি। এখানে আরেকটা বিল্ড ইন ফাংশন ব্যবহার করা হয়েছে, তারপরে এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে রোল। এবং এখানে একটা কন্ডিশন ব্যবহার করলাম, কন্ডিশনের পরে কখনোই সেমিকোলন থাকবে না। এটা হচ্ছে সি এর স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে এটা বলা আছে, ঠিক আছে? তো ওই মতো কাজ করতে হবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই ভাই, ইন্ট মেইন এখানে অনেক জায়গায় দেখি যে ভয়েড, VOID ভয়েড মেইন লেখা হয়। ভয়েড, তা ভয়েড ম্যান। এই দুইটার মধ্যে কন্ডিশনটা কি? জি জি, এই দুইটার আচ্ছা মধ্যে কন্ডিশন এরকম আচ্ছা তফাৎ কেন? আচ্ছা, সমস্যা নাই, দেখেন আমি বলি। আপনি এখানে ইন্টিজার নিয়ে কাজ করছেন, যদি আপনি কখনো এখান থেকে কোনো ভ্যালু রিড করতে চান তাহলে অবশ্যই ইন্টিজার টাইপের ভ্যালুই আপনি রিটার্ন করবেন, ঠিক আছে? সেজন্য আপনি যদি ভ্যালু রিটার্ন করেন তাহলে এই যে এখানে ইন্টিজার লিখছেন ওই ভ্যালুটা এর মধ্যে এসে এই মেইন ফাংশনে রিটার্ন হতে পারে, কোনো সমস্যা নাই। আর আপনি যদি এখানে ভয়েড লিখেন, এখানে ভয়েড লিখেন, এখানে ভয়েড লেখার মানে হচ্ছে আপনি এই কোড থেকে কোনো ভ্যালু রিটার্ন করছেন না, মানে কখনোই করতে পারবেন না, ঠিক আছে? ভয়েড লেখার মানে হচ্ছে এখানে ফাঁকা, এখানে কোনো ভ্যালু, এই কোড থেকে কোনো ভ্যালু রিটার্ন হচ্ছে না, সেজন্য এখানে ভয়েড লিখে। তো এখানে ইন্টিজার লিখলেও সমস্যা নাই, কারণ আমরা সাধারণত এখান থেকে কোনো ভ্যালু রিটার্ন করি না, এই ফাংশন থেকে ভ্যালু রিটার্ন করা হয় না, তাই আমরা ইন্টিজার লিখি। আবার যদি আপনি ভয়েড লিখেন তাতেও সমস্যা নাই। আবার আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এমন থাকবে, শুধু মেন থাকবে, তাতেও কিন্তু প্রোগ্রাম রান হবে। এটা কোনো বাধ্যবাধকতার নিয়ম নাই যে লিখতে হবে বা ইন্টিজারে লিখতে হবে। তবে এটা মনে রাখবেন, মেইন লিখতেই হবে এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করতেই হবে, না হলে কিন্তু প্রোগ্রাম রান হবে না। তো আপনি এখানে ভয়েডও লিখতে পারেন, ইন্টিজারও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আপনি যখন অ্যাডভান্স লেভেলের কোডিং করবেন, যখন আপনি ভ্যালু রিটার্ন করবেন, বিভিন্ন ভ্যালু রিটার্ন করার প্রয়োজন হবে, তখন আপনি ওটা ক্লিয়ার হবেন যে ভয়েড লিখলে ভ্যালুটা রিটার্ন করতে পারা যায় না, আবার ইন্টিজার লিখলে ভ্যালুটা রিটার্ন হয় এবং ইন্টিজার ভ্যালু রিটার্ন হয়, এগুলো তখন বুঝবেন। এগুলো নিয়ে তেমন কিছু নাই এখানে, সাধারণত এখানে ভয়েড লিখলেও ব্যাপার না, ইন্টিজার লিখলেও ব্যাপার না, রিটার্ন ঠিক বলতে আছে? কি কারণ এখান বোঝায়? থেকে, জি জি, ভ্যালু রিটার্ন বলতে কি বোঝায়? আচ্ছা, ভ্যালু রিটার্ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা এখানে, আচ্ছা এই কোডটা দেখাই। ভ্যালু রিটার্ন বলতে দেখেন এখানে আমি একটা সূত্র লিখেছি, 2 ইন্টু রেডিয়াস। তার মানে কি হবে, রেডিয়াসটাকে 2 দিয়ে গুণ করবে, গুণ করে তো একটা ভ্যালু পাবে, তাই না? সেই ভ্যালুটা আমি কিসের মধ্যে রাখছি, এই ডায়ামিটারের মধ্যে রাখছি। তো আমি যদি চাই আমি ডায়ামিটার এখানে প্রিন্ট করব না, এখানে প্রিন্ট করতে চাই না, তখন আমাকে কি করতে হবে,
এই ভ্যালুটা অবশ্যই রিটার্ন করতে হবে, মানে এই ভ্যালুটা এই কোডের মধ্য থেকে বের করতে হবে, এই এই ব্লকটুকুর মধ্য থেকে বের করে অন্য একটা ব্লকে নিয়ে রান করাইতে হবে। সেই জন্য এই ভ্যালুটা রিটার্ন করা হয়। মনে করেন যে এই ভ্যালুটা তো আমি এখানে ছাপাই দিচ্ছি, সেজন্য আমার এই ভ্যালুটা রিটার্ন করা লাগছে না। কিন্তু আমি যদি এই ভ্যালুটা এখান থেকে রিটার্ন না মানে না ছাপাই, এখান থেকে যদি ডায়ামিটারের ভ্যালু না ছাপাই, তাহলে ডায়ামিটার পাওয়ার জন্য আমার অবশ্যই ডায়ামিটারের ভ্যালুটাকে রিটার্ন করা লাগবে। তখন আমরা এখানে ডায়ামিটারের যেই ডাটা টাইপ ছিল সেই ডাটা টাইপ ব্যবহার করলে আমরা ওই বিভিন্ন ওই আরেকটা ফাংশনের মধ্য থেকে আমি সেই ভ্যালুটাকে মানে অ্যাক্সেস করতে পারবো। এটা আপনারা যখন ফাংশন করবেন তখন এখানে দেখেন, তখন বুঝতে পারবেন। এখানে দেখেন আমি শুধু মেইন ফাংশনের মধ্যে কাজ করছি। যখন ফাংশন করবেন তখন দেখবেন যে মেইন ফাংশন ছাড়াও আরো বেশ কিছু ফাংশন আপনারা নিয়ে কাজ করবেন, তখন আপনারা ভ্যালু রিটার্নের বিষয়টা আরো ক্লিয়ার হবেন। আপাতত এখন এটুকুই, মানে যেটুকু করাইছে এটুকু মাথায় রাখেন। যখন ফাংশন করবেন তখন আপনারা কিভাবে ভ্যালু রিটার্ন হচ্ছে, কোন ভ্যালু রিটার্ন করতে হবে, কোন ভ্যালু রিটার্ন করা যাবে না, কোন টাইপের ভ্যালু রিটার্ন করা হবে, এগুলো ক্লিয়ার হবেন। ঠিক আছে? আর আপনারা যদি এখানে চান শুধু মেন আচ্ছা লিখবেন তাহলে লিখতে পারেন। আচ্ছা, আমি কি ইন্ট মেইন এর মধ্যে ভয়েড মেইন ইনক্লুড করতে পারবো? আপনি হ্যাঁ বলেন আরেকবার, কোশ্চেন বুঝতে পারলাম না। এই ইনক্লুড মেইন, ঠিক আছে, হুম, এর মধ্যে আমি একটা প্রোগ্রাম লিখছি, এর পরে এর মধ্যে আমি ভয়েড ইনক্লুড করতে পারবো? তার মানে আপনি বলতে ভয়েড মেইন চাচ্ছেন লিখবো ইন্টিজার মেন আমি লিখলেন প্রোগ্রামের মধ্যে এসে, এখানে এসে একটা প্রোগ্রাম লেখা শেষে পরে আমি আরেকটা অ্যাড করবো একসাথে। আপনি এখানে এভাবে লিখতে চাচ্ছেন প্রোগ্রামের মধ্যেই? জি না, এভাবে সম্ভব না, কারণ এখানে আপনি একটা মেন ফাংশন আগেই ডিক্লেয়ার করেছেন, আর মেন ফাংশনের মধ্যে আরেকটা মেন ফাংশন হয় না। তবে আপনি যখন ফাংশন করবেন, আমি আপনাকে বলি, আপনি যেহেতু কোশ্চেন করছেন, আপনি এই যে ইন্টিজার মেন একটা ফাংশন ডিক্লেয়ার করলেন, এই ফাংশন পরিধি কতটুকু থাকবে, এত দূর থাকবে, তাই তো? তো আপনি যদি জি এই ফাংশনের পরে এসে আরেকটা ফাংশন আপনি এভাবে ক্রিয়েট করেন, মনে করেন যে আপনি ইন্টিজার প্রিন্ট ইন্টিজার প্রিন্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলেন। এই যে ইন্টিজার প্রিন্ট নামে একটা ফাংশন ক্রিয়েট করলেন, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা ফাংশন হয়ে গেল, এবং এইটা আর একটা ফাংশন হয়ে গেল, দুইটা ফাংশন হয়ে গেল। তো আপনি কি করতে পারেন, আপনি এই ফাংশনের মধ্যকার কোনো ভ্যালু, এখানে যে কাজটা করছেন সেই কোনো একটা ভ্যালু আপনি এখানে এই ফাংশনের মধ্যে নিয়ে কাজ করতে পারবেন। মানে এই ফাংশনের কোনো ভ্যালু যদি আপনি এই ফাংশনের মধ্যে নিয়ে কাজ করতে হয়, তাহলে এই ফাংশনের ওই ভ্যালুটাকে আপনাকে এই ফাংশনে নিতে হবে। সেজন্য এই ফাংশন থেকে ওই ভ্যালুটাকে রিটার্ন করতে হবে, এবং ওই ভ্যালুটাকে রিটার্ন করার সময় ভ্যালু ডাটা টাইপ যদি এই ফাংশনের ডাটা টাইপের সাথে ম্যাচ করে, তাহলে আপনি এই ফাংশনের মধ্যে ওই ভ্যালুটাকে অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে? আর ফাংশনের মধ্যে আপনাকে প্যারামিটার ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে। আচ্ছা, প্যারামিটার জিনিসটা কি? হ্যাঁ, যখন ফাংশন আমরা কাজ করব, ফাংশন নিয়ে পড়ালেখা করব, তখন আপনাদেরকে ফাংশন কিভাবে গঠন করা হয়, প্যারামিটার কিভাবে কি হয়, সেগুলো আমরা ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? এখন যেহেতু আমরা এইটা নিয়ে কাজ করছি, এইটুকুই শেখার চেষ্টা করেন এখন। আচ্ছা জি আচ্ছা, তো আমরা এখানে যে প্রোগ্রামটা করতেছিলাম সেই প্রোগ্রামটা হচ্ছে ইফিলস ব্যবহার করে নেগেটিভ আর পজিটিভ বের করতে হবে, একটা ভ্যালু নেগেটিভ কিনা পজিটিভ কিনা সেটা বের করতে হবে। এর জন্য দেখেন, আমি অ্যালগোরিদমটা আপনাদেরকে বলেছিলাম, অ্যালগোরিদমটা ছিল হচ্ছে যদি ভ্যালুটা শূন্যের চেয়ে বড় হয় তাহলে অবশ্যই সেটা পজিটিভ ভ্যালু হবে, যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে ভ্যালুটা নেগেটিভ ভ্যালু হবে। তো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা ইফ এলস ব্যবহার করে থাকি, এবং দেখেন ইফের মধ্যে কিভাবে কন্ডিশন লিখতে হয় সেটাও আপনাদেরকে বলেছি। এবং ইফের বাইরে এসে কখনোই আপনারা সেমিকোলন ব্যবহার করতে পারবেন না, কারণ সি এর স্ট্রাকচারে এটা এভাবেই তৈরি করা হয়েছে। তাহলে দেখেন এই এইটা যদি নাম্বারটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে হবে যে নাম্বারটা পজিটিভ নাম্বার। সেজন্য এখানে আমরা দেখতে চাচ্ছি যে নাম্বারটা আসলে কি নাম্বার সেটা এখানে দেখাবে। করার পরে আমি আবার ক্লিয়ার করে আপনাদের একটু বোঝাচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, সেমিকোলন তো একটা নাম্বার হয় না, 0 আর 1, এই দুইটার মধ্যে সেমিকোলনের নাম্বার কত, 0 না 1? আসলে আপনার কোডে যদি জিনিসটা হয় এরকম, জিরো মানে হচ্ছে ওখানে কোনো ভোল্টেজ নাই, আর ওয়ান হচ্ছে ওখানে কোনো ভোল্টেজ আছে।
তো আপনি কোডের যে কোনো একটা পার্ট যদি কম্পাইলারের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনাকে বোঝাতে হবে যে ওইখানে ভোল্টেজ আছে, তার মানে ওইখানে 1। বুঝতে পারছেন? আপনি কোডের যে কোনো একটা জিনিস ইন্ডিভিজুয়ালি যে কোনো একটা জিনিস যদি কম্পাইলার কাছে পৌঁছাতে চান, কম্পাইলারকে বলতে চান যে হ্যাঁ আমি এটা দ্বারা এটা বোঝাচ্ছি, তাহলে এটার মানে হলো ওইখানে 1 যাচ্ছে, ভোল্টেজ হিসেবে 1 যাচ্ছে। জি বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এখানে দেখেন আমি লিখি। আমার সবকিছু উপর দিয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই, আপনি হয়তো আজকে প্রথম প্রথম আপনি। আমি প্রথম না, অনেকদিন থেকে ক্লাস দেখিনি, তাই আজকে আজকে আবার অনেক প্রথম আসলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনি যতটুকু বুঝতে পারছেন এটা একটু মাথার মধ্যে নেন, আর পরে ভিডিওটা দিয়ে দিব, তখন আবার দেখে নিন, তখন আশা করি বুঝতে পারবেন, সমস্যা হবে না। আর বইটা আম- অবশ্যই পড়বেন, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের ডাব্লিউ আছে, আম- আমাদের এই ডাব্লিউ। জি, আমি ফার্স্ট ওরিয়েন্টেশন থেকেই ছিলাম। হ্যাঁ বলেন, আপনার কথা বুঝতে পারলাম না, কি আছে, এইচডব্লিউ নাকি বলতেছিলেন? জি, আমাদের কি বাসায় কোনো হোমওয়ার্ক দিয়েছেন? মানে আমি অনেক পরে আর কি অ্যাটেন্ড করছি, তো তাই হয়তো বা আচ্ছা মিসিং আচ্ছা করেছি। আচ্ছা আচ্ছা, ভিডিওটা দেখলে আমি অবশ্যই আজকে বুঝতে প্রথম। পারবেন। আচ্ছা, সমস্যা নাই, আপনি পরবর্তীতে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদের এই কোড করানোর পরে এই কোডের ভিত্তিতে, এই কোডের উপর বেসিস করে একটা মানে একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে এখানে আমরা বের করার চেষ্টা করেছি বৃত্তের ক্ষেত্রফল। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত আর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনাকে নিজে নিজে করে নিতে হবে। বুঝতে পারছেন? এটা আপনার হোমওয়ার্ক। আচ্ছা, সেটা করে আমি সাবমিট করব কোথায় কি? আচ্ছা, সেই জন্য আপনি হচ্ছে গ্রুপটা ইউজ করবেন, এবং আমি হচ্ছে ই করে দেবনি, সমস্যা নাই, আপনার অ্যাসাইনমেন্ট ফর্ম রেডি করে দেবনি, ওইখানে সাবমিট করে দিবেন, আমি দেখে দেবনি, ঠিক আছে? তো এই কোডটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তো দেখেন এটা করতে গিয়ে অনেক কথাবার্তা হয়ে গেল, যাই হোক। আচ্ছা, কোডটা করে আমি আবার আপনাকে বোঝাই দিচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন, এই কোডটা করার ছিল হচ্ছে, কোডের প্রশ্নটা ছিল যে একটা ভ্যালু নিবেন এবং সেই ভ্যালুটা পজিটিভ কি নেগেটিভ সেটা বের করবেন। তো দেখেন, আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালু বা ভ্যারিয়েবল এখানে নিয়েছি, ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার পরে সেই ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে স্ক্যানফ ফাংশন ব্যবহার করে ইনপুট নিচ্ছি। এখন কথা হচ্ছে, যদি আমি যে ভ্যালুটা নিলাম সেই ভ্যালুটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সেই ভ্যালুটা হবে পজিটিভ, আর যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে সেই ভ্যালুটা হবে নেগেটিভ। তো দেখেন, এই জন্য আমরা ইফ এলস ব্যবহার করে থাকি। ইফের মধ্যে আমরা শর্ত দিই, শর্তটা হচ্ছে দেখেন এখানে লিখেছি, আমি অ্যালগোরিদমটা যেটা বললাম সেটাই হচ্ছে শর্ত। শর্তটা ছিল যদি নাম্বারটা শূন্য এর চেয়ে যদি বড় হয় তাহলে সেই ভ্যালুটা হবে, সেই নাম্বারটা হবে পজিটিভ। আর যদি সেটা না হয়, সেটা না হওয়া মানে এখানে আমি বোঝাচ্ছি, দেখেন নাম্বারটা যদি এমন হয় স্মলার দেন 0, তার মানে নাম্বারটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে কি হবে, এখানে নেগেটিভ ভ্যালু, মানে নেগেটিভ হবে ভ্যালুটা। তো আচ্ছা, এলস এর ইফ পরে কি এলস, আপনার? হ্যাঁ হ্যালো। আমি বলি আপনি শুনেন। তো ইফ এলস এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মতে ইফ এর মধ্যে যে শর্তটা দেওয়া হয় এলস এর মধ্যে তার বিপরীত শর্তটা কাজ করে। আবার শুনেন, ইফ এর মধ্যে আমরা যে শর্ত দিব এলস এর মধ্যে এসে সেই শর্তের বিপরীতটা ঘটবে। তো আমি এখানে দিয়েছি, দেখেন নাম্বারটা অবশ্যই শূন্যের চেয়ে বড়, আমার এখানকার শর্ত নাম্বার শূন্যের চেয়ে বড়। তো যদি প্রোগ্রামে এসে এখানে এসে ট্রু প্রমাণিত হয় বা সত্য প্রমাণিত হয়, তাহলে এই যে ব্লক সেকেন্ড ব্র্যাকেটের এই ব্লকের মধ্যে
আসবে এবং এসে এই ব্লকের মধ্যে যা আছে সেই কাজটা হবে। তো এখন যদি এখানে এসে ট্রু না হয়, মিথ্যা হয়ে যায়, স্টেটমেন্ট যদি মিথ্যা হয়, তাহলে কি হবে? এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর সে ঢুকবে না, এই ব্লকের কাজ সে করবে না, না করে তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে যেখানে শেষ হবে তারপরে এসে সেই কাজটা করবে। এবং এখানে এসে দেখছে এলস লেখা আছে, এবং ইলস এর মানে হচ্ছে ইফ এর মধ্যে আমি যে কন্ডিশন দিয়েছিলাম তার বিপরীত কন্ডিশন কাজ করতে বলছে। তো এখানে সেই বিপরীত কন্ডিশনটা কাজ করবে। কিন্তু কথা হলো এলস এর মধ্যে কখনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমি বারবার বলছি এলস হচ্ছে ইফ এর বিপরীত কন্ডিশন ধারণ করে থাকে। তো এখানে যে কন্ডিশন আছে আপনার বাই ডিফল্ট এই এলস এর মধ্যে তার বিপরীত কন্ডিশনটা আছে। যদি এখানে প্রোগ্রামটা এসে এক্সিকিউট না হয় বা সত্য না হয়, তাহলে এলস এর মধ্যে আসবে এবং এসে এলস এর মধ্যকার স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে বা রান করবে। বুঝতে পারছেন? এখন কোনো কথা থাকলে বলতে পারেন। জি, বুঝতে পেরেছি। ইফ এলসটা মনে রাখবেন, ইফ হচ্ছে যদি হয় তাহলে ইফের মধ্যকার কাজ হবে, যদি না হয় তাহলে ইফের মধ্যকার কাজ না হয় ইলস এর মধ্যকার কাজটুকু হবে। তো এই কোডটা আমরা এখন রান করি, দেখেন রান করলে কেমন কি আসে। রান করলাম, আমি একটু বড় করি, দেখেন এখানে বলছে ইন্টারে ভ্যালু, এই যে প্রথম লাইনে বলছে যে ইন্টার দ্য ভ্যালু, তো এখানে বলছে ইন্টার দ্য ভ্যালু। তো আমি এখন ইন্টার দ্য ভ্যালু একটা দিব, তার মানে একটা ইন্টিজার ভ্যালু দেব। তো দেখেন আমি এখানে ভ্যালুটা দিলাম হচ্ছে 4। তো 4 দেওয়ার পরে যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে the নাম্বার ইজ পজিটিভ, কারণ আমরা দেখতে পাচ্ছি এই 4 সংখ্যাটা শূন্যের চেয়ে বড়, কারণ এই লজিকে এখানে সেটাই হচ্ছে। এখানে ইফ এর মধ্যে আসছে এসে 4 কি শূন্যের চেয়ে বড়? হ্যাঁ, 4 শূন্যের চেয়ে বড়। তখন কি ছাপাবে? ছাপাবে যে the নাম্বার ইজ পজিটিভ। ঠিক ওইটা এখানে ছাপানো হয়েছে, নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে, বিষয়গুলো দেখেন। আমি এখানে আরেকটা আপনাদের ক্লিয়ার করি। এখানে মনে করেন এখানে একটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে 4, আর আরেকটা সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে -1। ওকে, তো দেখেন আমি আমি এটা বোঝানোর জন্য, হ্যাঁ, তো যখন 4 দিব, ইনপুট হিসেবে 4 দিব, তখন সে এখানে আসবে, প্রথমে আসবে, এসে দেখবে যে আমি যে ভ্যালুটা দিলাম, মানে আমার দেওয়া ভ্যালু হচ্ছে 4, সে 4 কি শূন্যের চেয়ে বড়? যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এখানে ঢুকবে এবং কাজ করবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে 4, যে আমার দেওয়া ভ্যালুটা শূন্যের চেয়ে বড়, সেজন্য এই ইফ ব্লকের মধ্যে এসে এই ব্লকের কাজটা করছে। এবং মনে রাখবেন একবার যে কাজটা হয়ে যাবে পরবর্তীতে আর সেখানে যাবে না, মানে ইফের মধ্যে যে কাজটা শেষ সেই কাজটা এখানেই শেষ, এবং এখানে শেষ হওয়ার পরে রিটার্ন 0 হয়ে গেছে। তার মানে হচ্ছে ইফের কাজটা শেষ হওয়ার পরে কোডটা শেষ হয়ে যাবে, এক্সিকিউট থেমে যাবে, এলস এর মধ্যে আর যাবে না। আর যদি সত্য না হয়, ইফের মধ্যে কোডটা যদি সত্য না হয়, তাহলে তখন এলস এর কাজটা করবে। তো এখন যদি আপনি ভ্যালুটা যদি -1 দেন, তাহলে সে এখানে আসবে, ভ্যালু নেওয়ার পরে এসে দেখবে যে হ্যাঁ -1 কি শূন্যের চেয়ে বড়? দেখবে যে না, বড় না, তখন আর সে এই ব্লকের মধ্যে, ইফ ব্লকের মধ্যে ঢুকবে না। না ঢুকে কি হবে? সে ইলস এর মধ্যে চলে আসবে, কারণ ইলস এর মধ্যে বলা আছে ইফ এর মধ্যে যেটা মিথ্যা সেটা ইলস এর মধ্যে সত্য। তো যেহেতু -1 ইফ এর মধ্যে মিথ্যা হচ্ছে, সেহেতু -1 এলস এর মধ্যে এসে সত্য প্রমাণিত হবে এবং এই কোডটা এক্সিকিউট হবে, এই ব্লকটা রান হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। তবে এই কোড আরো বিভিন্নভাবে করা যায়, আপনারা বিভিন্নভাবে ট্রাই করতে পারেন, সমস্যা নাই। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তার মানে কোনো কোশ্চেন নাই আর, তাই তো? না, সমস্যা নাই, বুঝতে পারছি। আজকে যা করালেন এর মধ্যে নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আজকে আর বেশি করাবো না, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তারপরে কথা বলি। হ্যাঁ।